আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন, সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন অমিত শাহ। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি সক্ষমতা বৃদ্ধি এবং মাদক পাচার রোধে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ। সংসদের বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলির প্রতীকী ওয়াকআউট ও পরে ফের যোগদান। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ত্রিদেশীয় সফরে রওনা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ডক্টর হুসেন আলী মইনি, উপরাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত 11 জনের মৃত্যু, নিখোঁজ 7। নাগাল্যান্ডেও দুর্যোগে অন্তত 4 জনের মৃত্যু। পশ্চিম এশিয়ায় সংকট ফের ঘনীভূত। ইরানে ব্যাপক বিমান হামলা, মার্কিন বায়ুসেনার পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। ইয়েমেনের উপকূল থেকে তানজানিয়ার ট্যাঙ্কার ছিনতাই সোমালি জলদস্যুদের, 15টি শিশু সহ 67 জনকে উদ্ধার। ফুটবল জোরে কাঁপছে বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জিতে ইতিহাস গড়লেন পি.ভি. সিন্ধু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। আসছে বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। রাজ্য সফরের শেষ দিনে নিউটাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। कोऑपरेटिव आंदोलन में इस देश के असंगठित कृषि क्षेत्र को संगठित करने की क्षमता है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। हमने टैक्सी ड्राइवर की जगह सारथी का कंसेप्ट लॉन्च किया है और सारथी को ही कंपनी का मालिक बनाकर एक कोऑपरेटिव भारत टैक्सी की स्थापना की। आज बंगाल में जो टैक्सी चलती है, इसको भारत टैक्सी के साथ आज इसका एमओयू किया गया है और इससे बंगाल के किसी भी सारथी को टैक्सी ड्राइवर नहीं बनना पड़ेगा। वो अपनी गाड़ी का भी मालिक होगा और भारत टैक्सी कंपनी का भी मालिक होगा। मुनाफा सीधा उसके यहाँ से जाएगा। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহারে 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি গুদামের উদ্বোধন করেছেন। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন এদিন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই নতুন প্ল্যান্ট চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাঁকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে। অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং পুলিশি সক্ষমতা আরও শক্তিশালী করতে অমিত শাহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। গ্রামীণ এলাকায় মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি উইমেন আউটরিচ প্রোগ্রাম চালুর নির্দেশ দেন। নিয়মিত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দেন তিনি। এই
সংক্রান্ত প্রয়োজনে রাজ্য সরকার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং অত্যাধুনিক সুবিধা করে তোলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজ্য পুলিশের আধুনিকীকরণ এবং পরিষেবা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে অমিত শাহ আশ্বাস দেন। তিনি জানান, জাতীয় গড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ বাহিনীর জনবল বাড়ানোর লক্ষ্যে ক্যাডার কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে এবং পুলিশ জেলার সংখ্যা পুনর্নির্ধারণ করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত শূন্য পদ পূরণ, প্রশিক্ষণ ব্যবস্থার মূল্যায়ন, ধাপে ধাপে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা কমানো এবং কনস্টেবল নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগেকার বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় স্থাপিত নিরাপত্তা শিবিরগুলির 1/3 জনসেবা কেন্দ্রে রূপান্তরিত করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে সরকারি পরিষেবা পেতে পারেন। এছাড়া সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, মাদক পাচার রোধে নিয়মিত সমন্বয় বৈঠকের আয়োজন এবং কলকাতার জন্য একটি সমন্বিত বন্যা ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির আদলে একটি স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক বসে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় লিডার অব দ্য হাউস জগৎ প্রকাশ নাড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ডক্টর এল মুরুগান, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়লু, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব সহ 40টি রাজনৈতিক দলের 50 জনের বেশি নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হবার পরপরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলোর সভা থেকে প্রতীকী ওয়াকআউট করে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ সকল বিরোধী জোট প্রতিবাদের অংশ হিসেবে ওই বৈঠক থেকে বেরিয়ে আসে। তার অভিযোগ, সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয়। Today, the entire opposition, all parties have all walked out, all party meeting in protest because NCPI, which is an unrecognized party, these so-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker. প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সহ বিরোধী দলের সদস্যরা পুনরায় বৈঠকে যোগ দেন। এদিকে এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় সভায় প্রতিবাদ করার জন্য বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করে বলেছেন, এনডিএতে এনসিপিআই এখন দ্বিতীয় বৃহত্তম দল। শ্রী কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলকে সংসদের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে গঠনমূলক আলোচনায় অংশ নেবার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিঘ্ন ঘটানোর পরিবর্তে অর্থপূর্ণ বিতর্ক অপরিহার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই 3 দেশ সফরে আজ রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এই মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়ায় সফর করবেন। মলদোভা এবং রোমানিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মনোজ কুমার মহাপাত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই 2 দেশ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। প্রসার ভারতীকে ডক্টর মহাপাত্র বলেন, ভারত ও মলদোভার মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতির এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে বিস্তৃত অংশীদারিত্বে উন্নীত করবে বলে তার আশা। তিনি বলেন, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে আগামী সময়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন। জাঞ্জিবারের প্রেসিডেন্ট এবং রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেন আলী মইনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। জাঞ্জিবার তানজানিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, আইনসভা এবং পতাকা রয়েছে। বৈঠকে 2 নেতা ভারত তানজানিয়ার সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন জানান, এই বৈঠক ভারত তানজানিয়ার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং শতাব্দী প্রাচীন সামুদ্রিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ভারত জাঞ্জিবারের বিশেষ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি বলেন,
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, পর্যটন, নীল অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। ডক্টর মুইনি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজ ক্যাম্পাস সফর করে সন্তোষ প্রকাশ করেন এবং আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাস প্রতিষ্ঠায় ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। তিনি জল প্রকল্প, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের বৃত্তি এবং ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন প্রশিক্ষণ কর্মসূচিতে ভারতের সহযোগিতারও ভূয়সী প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের আমন্ত্রণে প্রেসিডেন্ট মুইনি বর্তমানে 4 দিনের সরকারি সফরে ভারতে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মন্ত্রী ও শীর্ষ সরকারি আধিকারিকদের সমন্বয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে ভারত ও তানজানিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমশ শক্তিশালী হয়েছে। এই সফরের মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে বলেও আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মঈনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আইআইটি মাদ্রাসের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চের সীমান্তবর্তী জেলাগুলিতে আজ ভোরে প্রবল বর্ষণের জেরে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত 11 জন নিহত এবং আরও 7 জন নিখোঁজ হয়েছেন বলে খবর। পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান চলেছে। উপরাজ্যপাল মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার দিল্লি সফর সংক্ষিপ্ত করে আজ জম্মুতে ফিরে যান। প্রবল বৃষ্টিতে রাজৌরি এবং পুঞ্চের সীমান্তবর্তী জেলাগুলিতে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর 23 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। নাগাল্যান্ডের বেশ কয়েকটি জেলাতেও প্রবল বর্ষণের জেরে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। মন জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যুগ্ম প্রধান জনি রুয়াংমেই আকাশবাণীকে জানিয়েছেন, 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। নাগিনী মোড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 4 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের নিকট আত্মীয়দের 4 লক্ষ টাকা এবং প্রত্যেক আহত ব্যক্তিকে 74,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ওখা এবং মুকোকুচুং জেলা থেকেও ভূমিধসের খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর রাজ্যের সমস্ত জেলার জন্য আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে। এবার বিদেশের খবর। পশ্চিম এশিয়ার সংকট ফের ঘনীভূত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত আজ 8ম দিনে পড়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ অব্যাহত। মার্কিন সেনাবাহিনী আজ ইরানে বিমান হামলা চালিয়েছে। জর্ডনে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে। হামলায় লক্ষ্যবস্তু করা হয়। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্রগুলিতে হামলা চালানো হয়। অভিযানে এই প্রথমবার সরাসরি ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি কেন্দ্র হিসেবে পরিচিত এই বাহিনী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ করে। মার্কিন অভিযানে ইরানের সামরিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করেনি তেহরান। তবে IRGCর দাবি, ইরানের আহবাজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপতিত হয়েছে। ইরানের খাতাম আল আনবেনিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসনের লক্ষ্যে যে কোনো পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তার ধ্বংসাত্মক জবাব দেবে। ইরান হামলার পরিধি আরও বাড়ানোর হুমকিও দিয়েছে। এর জেরে সংযুক্ত আরব আমিরশাহী সতর্কবার্তা জারি করেছে। এদিকে কুয়েতের সেনাবাহিনী ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় আজ সকালে আবারও দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। রাশিয়ার রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে 1 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী রাশিয়া 41টি ক্ষেপণাস্ত্র এবং 125টি ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই রাজধানী লক্ষ্য করে ছোড়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। পাশাপাশি রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে 2টি
তেল ট্যাঙ্কারে হামলার ফলে সেখানে তেল বোঝাই প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তাদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য প্রস্তাবিত বিলে ইরানকে অন্তর্ভুক্ত করার পক্ষে সমর্থন জানিয়েছেন এবং রিপাবলিকানদের এই আইনে তেহরানকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, রিপাবলিকানদের উচিত রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ইরানকে অন্তর্ভুক্ত করা। ট্রুথ সোশ্যাল পোস্টে স্যাংশনিং রাশিয়া অ্যাক্টের কথা উল্লেখ করা হয়েছে। এই আইনের লক্ষ্য হল রাশিয়া ও তার সমর্থকদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ। ইয়েমেনের উপকূল থেকে সন্দেহভাজন সোমালি জলদস্যুরা তানজানিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার উত্তর পূর্বে বারি অঞ্চলের উপকূলীয় জলসীমায় নিয়ে গেছে। 15 জন শিশু সহ 67 জনকে উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, ইয়েমেনের মুকাল্লা থেকে যাত্রা শুরুর পর শুক্রবার এমটি আসানা নামের জাহাজটিকে অপহরণ করে পুন্টল্যান্ডের কালুলা উপকূলের কাছে রাখা হয়েছে। 7 জন সশস্ত্র সোমালি জলদস্যু জাহাজটিকে ছিনতাই করেছে। জাহাজে কতজন নাবিক ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতে সরাসরি বিমান পরিষেবার সম্প্রসারণ ঘটাচ্ছে। আগামী আগস্ট মাস থেকে ভারতের 17টি শহরের পরিবর্তে 22টি শহরের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন পরিষেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবুধাবি এয়ারপোর্টসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কার্স্টেন নরল্যান্ড এই তথ্য জানিয়েছেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলতি সপ্তাহে নবী মুম্বাই, ইন্দোর, লখনৌ থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করেছে। আগামী মাসে গুয়াহাটি থেকেও এই পরিষেবা চালু হবে। কার্স্টেন নরল্যান্ড জানান, ভারত থেকে যাত্রী চলাচল প্রতি বছর 20%-এরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারতীয় যাত্রী সংখ্যা প্রায় 70 লক্ষ। অতিরিক্ত বিমান পরিষেবার চাহিদা অত্যন্ত বেশি হলেও দ্বিপাক্ষিক উড়ান অধিকার সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে পরিষেবা সম্প্রসারণে কিছু বাধা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবার খেলার খবর। প্রথমেই বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজ রাতে খেতাব দখলের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। একটি প্রতিবেদন। সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোলপোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি, ইয়ামালের কাটআউট। ভারতীয় সময় রাত 12:30টায় ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে আজ সকালে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ইংল্যান্ড ব্রোঞ্জ পদক জয় করেছে। একাধিক রেকর্ডের সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। তিনি ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন। তিনি আজ ফাইনালে 21-17, 21-17 ব্যবধানে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে চলা শিরোপার খরা কাটিয়ে 31 বছর বয়সী এই খেলোয়াড় সুপার 750 টুর্নামেন্টে জয়লাভ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেন 2026-এ মহিলাদের সিঙ্গলসের শিরোপা জয়ের জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, সিন্ধুর এই খেতাব জয় তরুণ ক্রীড়াবিদদের খেলাধুলার শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে। এই জয়কে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য একটি ঐতিহাসিক কীর্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লর্ডসে চলতি সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে। 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। বেন ডাকেট 141, জ্যাকব বেথেল 91 রান করেছেন। ভারতের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা 2টি, প্রিন্স যাদব 1 উইকেট নিয়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 22 ওভারে বিনা উইকেটে 127 রান করেছে। 3 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। সংবাদ শেষ হলো।